এই হাসনাত আব্দুল্লাহ, ওই ছাত্র সমন্বয়ক, এখন এসে তারা টার্গেট করেছে সেনাবাহিনীকে। চিন্তা করে দেখুন, সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা রাষ্ট্র আসলে যে সকল প্রতিষ্ঠানের উপরে দাঁড়ায়, আপনি খেয়াল করে দেখুন ব্রিটেনে এদের যে কনজারভেটিভ পার্টি আছে এবং লেবার পার্টি আছে, এই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিষ্ঠান, তাদের অন্যান্য প্রতিষ্ঠান যেমন আছে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা দেখেন, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, এই পার্টিগুলি কিন্তু রাজনৈতিক দল শুধু নয়, প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো প্রয়োজন হয় একটি রাষ্ট্রকে তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে। এখন বাংলাদেশে আমি কখনোই দাবি করি না যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বা আমি নিজে আমরা কোনো ভুল ভ্রান্তি কখনো করিনি, সব সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সঠিক কাজ করেছি, সেটি কিন্তু নয়। কিন্তু একটি দেশ এবং তার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার যে চক্রান্ত আজকে চলছে, সেই জিনিসগুলো কিন্তু মানুষকে আজকে আমাদের পরিষ্কার করে তুলে ধরতে হবে। এবং সেনাবাহিনীকে টার্গেট করার কি মানে হয়? সেনাবাহিনী তো বাংলাদেশকে, তার স্বাধীনতা সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে। সেনাবাহিনীর বিভিন্ন বিপদগামী সদস্যরা অতীতে গণতন্ত্রের জন্য হুমকি হয়েছে, এগুলো আমরা জানি। মিলিটারি ডিক্টেটর এসছে, কিন্তু সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান সবসময় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। এবং এই প্রতিষ্ঠানকে আজকে বিতর্কিত করা হচ্ছে যেভাবে সুকৌশল, এই কাজটি কিন্তু অতীতে কখনো হয়নি। খেয়াল করে দেখুন কেন করছে। এবং শুধু তাই না, আদালত, জুডিশিয়ারিকে তারা বিতর্কিত করেছে। এখানে মব জাস্টিসের মাধ্যমে যে কাণ্ড কারখানা তারা করেছে এবং যেভাবে আদালতকে ওয়েপেনাইজ করা হয়েছে, জুডিশিয়ারিকে করে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন করা হচ্ছে। এছাড়া দুদক বলেন, বিএফআইইউ বলেন, অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, এসবিডিবি, সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করে এবং তাদের মাধ্যমে রাজনৈতিক জিঘাংসা, প্রতিহিংসা তারা যেভাবে চরিতার্থ করছে, তারা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিচ্ছে। এবং যত শিক্ষা প্রতিষ্ঠান খেয়াল করে দেখুন, ছাত্রদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রদেরকে কিভাবে উস্কানি দিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করে, তাদের উপর কিভাবে মব ট্রায়াল করা হয়েছে। মানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘাটতি থাকতে পারে, সেটাকে ইমপ্রুভ করতে হবে আমাদের। আমি মনে করি না যে 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা সবকিছু করে ফেলেছিলাম। আমাদেরও অনেক ক্ষেত্রে ব্যর্থতা, ঘাটতি এগুলো ছিল, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি ইমপ্রুভ করার। অতীতের তুলনায় কম্পেয়ার করলে ইমপ্রুভমেন্ট গুলি চোখে পড়বে, কিন্তু যদি আপনি আইসোলেটেড ভাবে দেখেন তাহলে হয়তো অনেক সময় ঘাটতিগুলি বেশি চোখে পড়ে। কিন্তু আজকে কি করা হচ্ছে? প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীদেরকে দিয়ে মব ট্রায়াল করে প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্তা ব্যক্তিরা আছে তাদেরকে আপনার রিমুভ করা হয় আইন এবং নিয়ম বহির্ভূত ভাবে, তখন কোন প্রতিষ্ঠান ঠিক থাকে না। কিন্তু তো আজকে এই সিচুয়েশন তারা নিয়ে গেছে, কারণ তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। যে কোনো রাষ্ট্র তার প্রতিষ্ঠান যখন ধ্বংস হবে তখন রাষ্ট্র কিন্তু আর দাঁড়াবে না, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানের উপরে দাঁড়ায়। এবং সেনাবাহিনীকে টার্গেট করে তারা তাদের সর্বশেষ যে উদ্দেশ্য, সেই জায়গায় তারা চলে গেছে। এবং বেসিক্যালি তারা বাংলাদেশে এক ধরনের জঙ্গি রাষ্ট্র, জঙ্গিতন্ত্র কায়েম করতে চায়। এবং তারা যা 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 বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করতো, সমালোচনা করতো, তার সবকিছু তারা আরো 100 গুণ করে বেশি করছে। খেয়াল করে দেখুন, সবকিছু তাদের কোথাও আপনি আইনের শাসন বলেন, মানবাধিকারের ক্ষেত্রে বলেন, আপনি মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলেন, নির্বাচনের ক্ষেত্রে বলেন, কোন ক্ষেত্রে, এবং রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া, তারপরে চাঁদাবাজি, দুর্নীতি, আপনি চিন্তা করে দেখেন গত 7 মাসে প্রফেসর ইউনূস কি করেছেন? উনি নিজে কতগুলো কোম্পানির লাইসেন্স নিয়েছেন, তার নিজের কর মওকুফ করেছেন। এর বাইরে বাংলাদেশের জন্য কি করেছেন? গ্রামীণ ব্যাংকের যে শেয়ার ছিল সরকারের, বাংলাদেশ সরকারের অর্থাৎ দেশের জনগণের, সেই 25% শেয়ারকে কমিয়ে 5% করে ফেলেছেন। সো যা কিছু করেছেন সব তো নিজের স্বার্থে করেছেন। একটিও আপনি এক্সাম্পল দেখাতে পারবেন না যে বাংলাদেশের জন্য করেছে তারা। এবং একই সাথে তারা কি করেছে? ধানমন্ডি 32 নম্বর তারা ভেঙে ফেলে। তারপরে তারা উদ্যত হয়েছিল টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে, সেখানে তারা যাওয়ার জন্য। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রটি যে সকল ভিত্তির উপর দাঁড়িয়ে, সকল ভিত্তিকে তারা চ্যালেঞ্জ করছে এবং সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ তো এখন বুঝতে পারছে, আশা করি, যে এরা আসলে কি করতে যাচ্ছে, এদের উদ্দেশ্যটা কি। আমি মনে করি এদেশে আমাদের অতীতে যা কিছু হচ্ছে সেগুলো ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ইলেকট্রাল প্রসেস এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সঠিক
ভিত্তির উপরে দাঁড়াবে, সুপ্রতিষ্ঠিত হবে, সেই বিষয়গুলোই আমাদের সামনে মাথায় রেখে কাজ করা উচিত। নাহলে কিন্তু এদেশের ভবিষ্যৎ খুবই খারাপ আমাদের জন্য। এই হাসনাত আব্দুল্লাহ, ছাত্র সমন্বয়ক, যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা, কিছুদিন আগে যে বলল সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে, আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না। এই কারণে পারি না, কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয়, বাইরে এসে সে মিথ্যা কথা বলে। কারণ আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, জুলাই মাসের 20 তারিখে 2024 সালে আমাদের সাথে এই 3 জন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এবং এই মিটিং এ ছিল এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আর হাসিব আর একটা ছেলে, যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেওয়া হতো, পুলিশকে যদি হত্যা করানো হতো, তাহলে তাদের বিপ্লব সফল হতো না। তো এই ছেলেটাও ছিল। তো এই 3 জনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে, সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনায় বসতে চায় না, আরো কিছুদিন পরে তারা বসতে চায়, তাদের আরো কিছু প্রিপারেশন লাগবে। এবং আমরা কিন্তু তাদের সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে তখন আমরা মিটিং করিনি, আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা তারপরে চলে এসেছি। আমরা চাইলে কিন্তু বুঝতে পারতাম না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমরা আছি, আমাদের সিকিউরিটি ফোর্সের সবাই ছিল, তারা 3 জন ছিল, বাট আমরা তাদের ওপিনিয়নের ব্যাপারে শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, 2 ঘন্টার উপর মিটিং হয়েছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যাতে কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং তাদের 9 দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে 8 দফা করেছিল। এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমকে তারা এই কথা বলেছিল, এবং গণমাধ্যমকে তারা যে কথা বলেছিল এটা কিন্তু অন রেকর্ড আছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবেই এটা প্রকাশ না করি যে তাদের সাথে 2 ঘন্টার উপর মিটিং হয়েছে, আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে এসছে, দাবি জানিয়ে চলে যাচ্ছে। তো ওই মিটিং এ আরো অনেক কথা হয়েছে, আমি এখন এগুলো বলছি না, কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা। সেই মিটিং এ তাদের কি আচরণ ছিল, কিভাবে তারা কথা বলেছিল, কি তারা চেয়েছিল, আর পরবর্তীতে সেই মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, একটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা। ন্যূনতম অনেস্টি, সততার নাই। হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে সেখানে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেহেতু থাকে, সেই মিটিং এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে, আমরাও যে আমাদের সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এর বাইরে হয়তো জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না। এটা একটা বেসিক নীতি নৈতিকতা প্রশ্ন। কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে, এবং সকল কথা মিথ্যা কথা বলেছে, এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানানো, কারণ তারা তো মিথ্যা কথা বলছে। ওরা যদি সেই মিটিং নিয়ে কোনো কথা না বলতো, সেগুলো নিয়ে বাগাড়ম্বর এবং এই ধরনের হিরোগিরি ড্রামাবাজি না করতো, মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টলসম্যান এগ্রিমেন্ট বা নীতি নৈতিকতা জায়গা থেকে চুপ থাকতাম, কথা বলতাম না। কিন্তু আজকে যে মিথ্যাচারগুলি করছে তারা, আমি তো হাসি পাই এর কথা শুনে আমার, যে সেই মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল, কি বক্তব্য ছিল, আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে। অদ্ভুত। কি তারা বলেছিল একটু একটু করে সব আমরা প্রকাশ করবো, এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো সেই মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয়েছিল। কাজে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, কি কথা বলেছিল, এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো। খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে, মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকে ভালো। এত নিজেকে হিরোগিরি দেখানোর, ভেতরে এসে মানে কাচুমাচু করে সারেন্ডার করার, বাইরে এসে হিরোগিরি, ডোন্ট ডু দ্যাট। ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো করা উচিত না, ন্যূনতম সততা থাকলে এগুলো করা উচিত না। কাজে এই ছেলের কি বক্তব্য, গোপন মিটিং এ কি বলেছে, এইসব কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে। সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে? আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে, আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে। সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো, কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, দেশের মানুষের মধ্যে কিছু
বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা আমরা বুঝি, এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো খেদ আছে, অনেকগুলো রিগ্রেট আছে, যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষমেশ আমাদের জানাতে হবে, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আওয়ামী লীগকে রিফাইন করা হবে না, একই আওয়ামী লীগ থাকবে, সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের উপরে 100% আস্থাশীল। কাজে এইখানে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেয়ার বা অন্য কোনো পক্ষর এই আলোচনা করার কোনো প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না, এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক। কাজে এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার যারা এরা করছে, করে একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে, একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা আসলে একটা জঙ্গিতন্ত্র তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে। তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের, তাদের পুরো যে বিষয়টি ছিল সেটা কোটা নিয়ে। তো এর বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে। তখন তো বাংলাদেশের মানুষকে তারা এগুলো বলেনি, দেশের মানুষ এগুলো জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে, তারা পলিটিক্যাল পার্টি করবে, তারা সংবিধান বদলায় ফেলবে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে। আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছে একজন খাস জামাতিকে, একজন যুদ্ধাপরাধীদের সহযোগীকে, একজন যুদ্ধাপরাধী তার সহযোগীকে, সে নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার করবে। কার করবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আওয়ামী লীগে যারা এদের স্বাধীন করেছে, এই স্বাধীনতার পক্ষ শক্তি তাদের। তো এই যে বিষয়গুলি তাদের, 32 নম্বরকে তারা ভেঙে দিল, 32 নম্বরের যে ভাঙলো তারা, এটা প্রতিটি ইটের হিসাব নেওয়া হবে, বাংলাদেশের মানুষই নিবে, আমরা থাকি বা না থাকি। মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে যে চেতনার উপর ভিত্তি করে, সেটাকে কিন্তু তারা মুছে ফেলতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ অনেকখানি বিভ্রান্তির মতো করেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল, সেটা আমি মনে করি এবং মেনে নেই, স্বীকার করি। তবে এটিও সত্যি আজকে পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং প্রধানমন্ত্রীর অফিসে এবং বিভিন্ন জায়গায়, সেটি সেই 71 সালে পাক হানাদার বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে। যে কারণেই এই জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই প্রো পাকিস্তানিরা, এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই তারা স্ট্যাচু সেটি ভেঙে ফেলেছে, তারা 32 নম্বর তারা ভেঙে ফেলেছে। কাজে স্বাভাবিকভাবে পাক হানাদার যখন আক্রমণ করে, তখন আওয়ামী লীগের নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা, বাংলাদেশের পক্ষের নেতৃত্ব পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল, 1971 সালে নিয়েছিল, এবং আমরা সরকারও গঠন করেছিলাম, প্রবাসী সরকার, মাথায় রাখতে হবে। কিন্তু যুদ্ধ আমরা করেছিলাম, এবং সেই যুদ্ধ আমরা আবারও করবো, এবং যুদ্ধে আমরা জয়ী হব। আমি বলছি না যে এই 71-এর মতন সে লিটারালি বন্দুক নিয়ে যুদ্ধ, কিন্তু এই যে লড়াই, মানুষের মনস্তত্ত্ব নিয়ে ওদের যে খেলাধুলা, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করা, সেইখানে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে এনে সত্য উন্মোচন করা, সেই জায়গাতে সেই যুদ্ধ আমরা করবো, এবং সেখানে আমরা জয়ী হব। সত্যের জয় হবে, বাংলাদেশের জয় হবে। এই জঙ্গিতন্ত্র, জঙ্গিদের বিজয় হতে পারে না। শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাময়িকভাবে বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা এই কাজগুলি করছে, এবং সেইখানে বাংলাদেশের মানুষ যে বিভ্রান্ত হয়েছে, সেই দোষ আমি এদেশের মানুষকে দিই না। সেই দোষের দায় আমি আমার ঘাড়ে নিই, আমাদের ঘাড়ে নিই। আমাদের বেশ কিছু ব্যর্থতা, ভুলের কারণে সেটি হয়েছে, তবে সেটিকে শুধরানোর দায়িত্ব, সেই দায়ও আমাদের, এবং সেই কাজগুলি আমরা করব। কারণ আগামী দিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তৈরি হতে হবে। গণতন্ত্র থাকতে হবে, এখানে আইনের শাসন থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। তার মানে এই নয় এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আমাদের শাসন আমলে সবকিছু শুদ্ধ করে ফেলেছিলাম, এমন কিছু আমি দাবি করছি, এরকম কিছু আমি দাবি করছি না। আমাদের ভুল ভ্রান্তি, ব্যর্থতা, ঘাটতি ছিল, কিন্তু তার মানে এই নয় যে এই জন্য বাংলাদেশকে ধ্বংস করে জঙ্গিতন্ত্র তৈরি করতে হবে, জঙ্গিদের স্বর্গরাজ্য করতে হবে। আমরা যেখানে আমাদের ঘাটতি ছিল সেটা পূরণ করে আগামী দিনে আমরা আরো ইমপ্রুভ করতে চাই, সেটি আমাদের অঙ্গীকার, কমিটমেন্ট বাংলাদেশের মানুষের কাছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।